প্রথম অ্যান সালিভান স্মারক বক্তৃতা 2022। বক্তা শ্রী স্বপন মুখোপাধ্যায়। অনুলিখন মঞ্জিত কুমার রাম। কোট। সবাইকে নমস্কার। আমাদের সভামুখ্য আছেন এই পর্যায়ের শ্রদ্ধেয় মাস্টারমশাই, ব্লাইন্ড বয়েজ একাডেমির। আমিও তাকে যখন পেয়েছি তিনি তখন অধ্যক্ষ, শ্রদ্ধেয় শ্রী সুনীল বরণ পট্টনায়ক। আমার দুই ফোরামের এবং বৈকল্পিকের উদ্যোগী সদস্যরা, সুধীজন ও বন্ধুরা। প্রথম অ্যান সালিভান স্মারক বক্তৃতা দেবার জন্য যারা আহ্বান জানিয়েছেন, উদ্যোক্তারা, তাঁদের প্রতি আমি গভীরভাবে আমার কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করি। এজন্যে যে আমার বহু জায়গায় হেলেন কেলার সম্পর্কে বলবার সুযোগ হয়েছে, কিন্তু সর্বত্র যদিও আমি বলেছি যে হেলেন কেলারের সমান্তরালে এই অ্যান সালিভান বা অ্যানি সালিভানের কথা আমাদের আলোচনা করা উচিত, কিন্তু সেটা অনেকেরই খুব একটা পছন্দ হয়নি। তবে একথা আমি মানি যে আজকে আমাকে এখানে আপনারা প্রথম যে অ্যান সালিভান স্মারক বক্তৃতা দেবার জন্য আহ্বান জানিয়েছেন, সেখানে উপস্থিত আছেন আমার থেকে অনেক 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 যোগ্যতর ব্যক্তি, শ্রদ্ধেয় শ্রী সুনীল বরণ পট্টনায়ক মহাশয়। অন্তত আমি তাই মনে করি। তবে আমি খুব তৃপ্ত যে উনি উপস্থিত আছেন। আমার ভুল ভ্রান্তি কিছু হলে উনি ধরিয়ে দেবেন। এটা আমার পক্ষে স্বস্তির এবং আনন্দের তো বটেই। আমরা সবাই জানি হেলেন কেলারের যে শিক্ষিকা বা টিচার, তিনি হলেন এই অ্যান সালিভান বা অ্যানি সালিভান। ওর ব্যাপটিজমের নাম যদি আমরা মানি তাহলে পরে অ্যানি লিখতেন, কিন্তু হেলেন কেলার নিজে এবং অন্যত্র সর্বত্রই সালিভান নিজেও অ্যান বলেছেন। ফলে অ্যানি সালিভান আর অ্যান সালিভান এ নিয়ে কোনো দ্বন্দ্বের কারণ নেই। এটুকুই তাঁর পরিচয়, হেলেন কেলারের টিচার, ব্যাস। বড়জোর এটুকু যে তিনি হলেন ডেফ ব্লাইন্ড বা প্রতিবন্ধীদের একজন শিক্ষিকা। এ ব্যাপারে তিনি হলেন একজন এক্সপার্ট। কিন্তু যদি ভালো করে লক্ষ্য করা যায় যে তাঁর কথা আমরা পড়ি, কিন্তু তিনি কিছু লেখেননি। তার কথা যদি জানার চেষ্টা করি, গভীরে যাই, তাহলে দেখব যে এই বিশ্বের যে কজন শ্রেষ্ঠ শিশু শিক্ষণের বিশেষজ্ঞ আছেন, তাদের মধ্যে পথিকৃৎ বলা যেতে পারে যাদের, তাদের মধ্যে একজন নিশ্চয়ই অ্যান সালিভান। আমি একটি ঘটনার কথা বললে বুঝতে পারবেন এর সঙ্গে প্রতিবন্ধী ডেফব্লাইন্ডের প্রশ্ন নেই। সালিভান কেবলমাত্র প্রতিবন্ধীদের শিক্ষিকা এটা ভাববার কারণ নেই, বা যদি সেটা নিয়ে আলোচনা করি, ব্র্যাকেটে প্রতিবন্ধী বলে কোনো কথা নেই, তাহলেও যাদের নাম প্রথম সারিতে উঠে আসবে তাদের মধ্যে একজন অ্যান সালিভান। কেন এ কথা আমি বলছি, একটি ছোট্ট ঘটনার কথা বলি। ছোট্ট করে বলা হলো, যদিও আজকে কঠিন দায়িত্ব দিয়েছেন আপনারা। আধ ঘন্টা সময়ের মধ্যে কিছুই বলা যাবে না। আমি চেষ্টা করব যতটুকু আমার পক্ষে সম্ভব। সেটা হচ্ছে এই যে 1904 সালে হেলেন কেলার যখন র্যাডক্লিফ থেকে ব্যাচেলর অফ আর্টস এই ডিগ্রি পেলেন, সারা পৃথিবীতে একটা সাড়া পড়ে গেল যে এ কীরকমভাবে সম্ভব হলো। একজন ডেফ ব্লাইন্ড তিনিও পেতে পারেন ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি। তখনও কিন্তু পৃথিবীতে কেউ কখনো এমন ডিগ্রি লাভ করেনি, এমনকি তারপরেও 50 বছরের মধ্যে কেউ করেনি। ফলে সারা পৃথিবীর সমস্ত প্রেস যেদিনকে ডিগ্রিটা দেওয়া হবে সেই কনভোকেশনে উপস্থিত ছিল, তার ইন্টারভিউ নেবে প্রভৃতি। কিন্তু দেখা গেল এই ডিগ্রিটা গ্রহণ করার পর মাথা নিচু করে ক্ষোভে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে হেলেন কেলার সভাস্থল থেকে বেরিয়ে আসেন এবং বলেন যে আমি অবাক হচ্ছি যে কি করে র্যাডক্লিফ কর্তৃপক্ষ এতখানি হৃদয়হীন হতে পারেন যে আজ শিক্ষিকা আমার টিচার গত 4 বছর ধরে প্রতিদিন আমাকে ক্লাসরুমে নিয়ে গিয়ে আমার পাশে বসে থেকে প্রতিটি ক্লাস লেকচার হাতে প্রতিটি শব্দ বলে বলে দিয়েছে বলে আমি জেনেছি। কঠিন কঠিন বই যিনি প্রতিটি শব্দ আমাকে বুঝিয়ে দিয়েছেন হাতে লিখে, তার কথা একবার উল্লেখ করল না, তার কোনো স্বীকৃতি দিল না। তিনি চলে এলেন। খুবই আঘাত পেয়েছিলেন হেলেন কেলার। তারপরে 1915-তে, একটু সালটা মনে রাখবেন, 1915-তে সারা পৃথিবী বিখ্যাত হয়েছেন হেলেন কেলার। মানে হচ্ছে এরকম পপুলারিটি পৃথিবীতে আর কারো নেই, কারো নেই, কারো নেই।
তাঁর শিক্ষিকা বুঝতেই পারছেন কী ধরনের তাঁর খ্যাতি। এবং এই 1915 সালে যখন পানামা প্যাসিফিক এক্সপোজিশন হয় সান ফ্রান্সিসকোতে, তখন সারা বিশ্বের 2 জন শিক্ষিকাকে টিচার্স মেডেল দেওয়া হয়। একজনের নাম আপনারা জানেন, তার কথা সবাই জানেন। তিনি হলেন মারিয়া মন্তেসরি। ডক্টর মারিয়া মন্তেসরি, যার নামে মন্তেসরি প্রসেস অফ ট্রেনিং অফ এডুকেশন, অত বড় একজন এডুকেশনিস্ট আর একজন টিচারকে, অর্থাৎ অ্যান সালিভানকে। এবং এই পদক দেওয়ার অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলেন কেলার নিজে। খুব খুশি তিনি যে এতদিনে স্বীকৃতি পাচ্ছেন তার টিচার, এবং কোথা থেকে? সারা বিশ্বের মানুষের কাছ থেকে। তার সঙ্গে একসঙ্গে উচ্চারিত মন্তেশ্বরীর মতো মানুষের নাম, এবং মন্তেশ্বরীর সঙ্গে খুব সুন্দর সম্পর্ক ছিল অ্যান সালিভানের। অ্যান সালিভানের যে ট্রেনিং, সে কথা পরে সময় থাকলে বলবো, যেটা তিনি শিখিয়েছেন যেভাবে হেলেনকে, এবং যেটা তার মূল তত্ত্ব, সেটা দাঁড়িয়ে আছে মন্তেশ্বরীর ধারণার উপর। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। এবার হলো কি, সেই মিটিংয়েই মন্তেশ্বরী উঠে পদক নেবার পর তিনি খুব প্রশংসা করলেন হেলেন কেলারের। বললেন, হেলেনের মতো এরকম মেধাবী কল্পনাও করা যায় না। এরকম মেধা সম্পন্ন, এরকম মানস শক্তি সম্পন্ন, মাইন্ডস পাওয়ার, ইন্টেলেক্ট নয়, মাইন্ডস পাওয়ার, অকল্পনীয় বলে খুব প্রশংসা করে বসে পড়লেন। আবার খেপে গেলেন হেলেন। উনি ক্ষুব্ধ হয়ে উঠে দাঁড়িয়ে বললেন যে ডক্টর মন্তেশ্বরী একটি বারও আমার টিচারের নাম বললেন না, আমার প্রশংসা করলেন। আর তিনি হচ্ছেন গিয়ে তার সহপ্রাপক, পদক প্রাপক, তার নাম করছেন না। অবাক। হাসতে হাসতে উঠে দাঁড়ালেন মন্তেশ্বরী। বললেন, মাফ করবেন, আমার পক্ষে অ্যান সালিভানকে প্রশংসা করা সম্ভব নয়, কারণ আজ পর্যন্ত আমি আত্মপ্রশংসা করিনি। অ্যান সালিভানের প্রশংসা করা মানে আমার নিজেকে প্রশংসা করা। আমি আর অ্যান সালিভান, আমরা হচ্ছি আনসেপারেবল। দুজনকে বিচ্ছিন্ন করে ভাবা যায় না। মাই হার্ট রিসাইডস ইন হার হার্ট অ্যান্ড হার হার্ট রিসাইডস ইন মাই হার্টস। আমরা দুজনে এক। আমি কি করে ওর প্রশংসা করব? তাহলে তো আমার প্রশংসা করতে হয়। আমি বাবু আজ পর্যন্ত কখনো কোনো সময়ে নিজের প্রশংসা করিনি। হাততালিতে সবাই ফেটে পড়ল। বুঝতে পারলেন যে মন্তেশ্বরী কোন স্থানে রেখেছেন সালিভানকে। তারপরে যখন সালিভান বক্তব্য রাখেন, তখন সে কথা তিনি বলেন। এবং এইখানে সালিভান যে কথাটি বলেছিলেন ইম্পর্ট্যান্ট, আমি পারলে আপনাদের শোনাব। কেন আমি বলছি প্রতিবন্ধী নয়, দৃষ্টিহীন নয়, ডেফ ব্লাইন্ড নয়, যে কোনো শিশুই হচ্ছে ডেফ ব্লাইন্ডের সমান। যে শিশু জন্মালো আজকে, একেবারে সদ্যজাত শিশু, তার সঙ্গে ডেফ ব্লাইন্ডের কোনো পার্থক্য নেই। কারণ তখন সে তার চোখও কাজে লাগাতে পারে না, না কোনো কাজে লাগাতে পারে না। কি কাজে লাগায়? না তার অন্তঃশক্তি। ওই শিশু তার অন্তঃশক্তি দিয়ে, তার স্পর্শানুভূতি দিয়ে, তার সেন্স অর্গান দিয়ে সে চেষ্টা করে যে বাঁধনের মধ্যে সে শুয়ে রয়েছে, সেই বাঁধন থেকে সে কি করে বেরিয়ে আসতে পারে। এই যে মুক্তির চেষ্টা ওই একদিনের শিশুটি করতে থাকে, দেখবেন হাত পা নাড়ে, কাঁথা ধরে, তার বিছানাটা ধরার চেষ্টা করে, মাকে ধরার চেষ্টা করে। তার সঙ্গে চোখ না, কান না, তার অন্তঃশক্তি। প্রতিটি শিশুর মধ্যে এই অন্তঃশক্তি জাগানোটাই হচ্ছে কাজ। আর শিক্ষক কিছু শেখাতে পারেন না। শিক্ষক কেবল শেখবার একটা আদর্শ অবস্থা তৈরি করেন। ঠিক এই কথা বলেছেন, শুধু বাধা সরিয়ে দাও। একটা শিশু যখন হামাগুড়ি দেয়, তখন সে হামাগুড়ি দিতে দিতে উঠে দাঁড়ায়। আপনি তাকে শেখাতে পারবেন না উঠে দাঁড়াতে। উঠে দাঁড়াতে পারে সে নিজেই, নিজের শক্তিতে। শুধু কি করতে পারেন? যে মেঝের উপরে সে হামাগুড়ি দিচ্ছে, সেই মেঝে থেকে খাট সরিয়ে দিন, চেয়ার টেবিলগুলো সরিয়ে দিন। সে যেন মুক্তভাবে হামাগুড়িটা দিতে পারে, এই সুযোগটা তাকে করে দিন। প্রতিটি শিক্ষকের কাজ হচ্ছে শুধু এইটুকু করা। আর সেটা করার জন্য কি দরকার, সে কথা আমাদের শাস্ত্রে বলে গেছে। 3টে গুণ দরকার। উল্টো করে বলি, যে
3 শত্রু আছে তাদের শত্রুত্রয়ম বলা হয়েছে একজন শিক্ষকের। তার থেকে দূরে থাকতে হবে। একটি হচ্ছে অশুশ্রূষায়া, অর্থাৎ সেবার যে মনোভাব শিক্ষকের কাছে একান্তভাবে কাম্য, তার থেকে যদি দূরে সরে যায় তাহলে সে শিক্ষক হতে পারবে না। তরা, যদি তাড়া থাকে, এই 1 ঘন্টায় 1000 টাকা, 2 ঘন্টায় 2000 টাকা, 3 ঘন্টায় 3000 টাকা, এই সেমিস্টার সেই সেমিস্টার তাড়াতাড়ি করতে হবে, এর মধ্যে একটা ডিগ্রি পেতে হবে, না না, এভাবে আর যাই হোক শিক্ষা হয় না, জ্ঞান লাভ হয় না। কোনো শিক্ষকের কোনো তড়া থাকবে না, আর থাকবে না শ্লাঘা, নিজের প্রতিষ্ঠার জন্যে তার চেষ্টা থাকবে না। সালিভানকে সারা পৃথিবীর সেরা মানুষ এসে বলেছেন যে তোমার কথা একটু লেখো, তোমার আত্মজীবনী লেখো। লেখেননি, আমরা লিখি, একটু বলো। বলেছেন না। নিজের ডায়েরিটাও পুড়িয়ে দিয়েছেন, নিজে চলে গেছেন আড়ালে। সব শিক্ষক সর্বদাই আড়ালে চলে যেতে চান, কারণ তারা কোট আনকোট আইডিয়াল টিচার। আর তার শিষ্যকে, ছাত্রকে সামনে মেলে ধরেন। ঠিক এই কাজ করেছেন, এই 3টি কাজ করেছেন কে? এই অ্যান সালিভান। আর দেখুন, প্রায় একই সময়ে, অর্থাৎ 1904 থেকে 5, সেই থেকে শুরু করে 1915 অবধি, এই পিরিয়ডে যখন তার কথাগুলো সারা বিশ্ব মানছে, এই শিশু শিক্ষা, আমি প্রতিবন্ধী শিক্ষা বলছি না, হেলেন কেলারের শিক্ষিকা হিসেবে তার অবদানের কথা বলছি না, সেটা আপনারা সবাই জানেন, কিন্তু সারা বিশ্বের প্রতিটি শিশু ও শিশু শিক্ষা সম্পর্কে তার অবদানের কথাগুলো তিনি যখন বলছেন, আমাদের রবীন্দ্রনাথ যা বলছেন সেটার সঙ্গে তার কথা একেবারে আমি আপনাদের সামনে লাইন বাই লাইন মিলিয়ে দিতে পারি। রবীন্দ্রনাথ লিখছেন স্বাধীন আত্মকর্তৃত্ব চর্চা, এটাই তো বলছেন অ্যান সালিভানও, এটাই বলেছেন মারিয়া মন্তেসরিও। এবং তার জন্যে কি করতে হবে বলছেন খুব সুন্দর করে রবীন্দ্রনাথ, আর রবীন্দ্রনাথ যা বলছেন তাকে কাজে করে দেখাচ্ছেন অ্যান সালিভান। সেটা কি? যারা আপনারা গ্রামের দিকে থাকেন তারা দেখেছেন গ্রামের পুকুরের কোনো বাঁধানো সিঁড়িটিরি থাকে না, নারকেল গাছের সিঁড়ি থাকে। ওই নারকেল গাছের কতকগুলো ঘাট থাকে, তাকে আপনারা ঘাট বলেন না? ওই ঘাটে গিয়ে তবে আপনারা জল তুলতে পারবেন পুকুর থেকে। এখন এই বর্ষাকালে পুকুর যখন জলে টইটুম্বুর, তখন 2 পা নেবেই 2টো ঘাট পেরিয়েই জল নিয়ে নিলেন। কিন্তু গ্রীষ্মকাল হলে কি হবে? গ্রীষ্মকালে তো জল অনেক নিচে নেমে গেছে, তখন আপনাকে অনেকগুলো, বলা হয়, আমার মা আমাদের বলতেন, ওরে ঘাটটা নামাইয়া দে। অর্থাৎ তা না হলে কি হয়, জল তো পাবে না। জল পেতে গেলে ওই আমরা নারকেল গাছের, ব্র্যাকেটে আমাদের তো গ্রামে বাড়ি ছিল, নারকেল গাছের যে ঘাট তা আমরা নাবিয়ে দিতাম একটু একটু করে। যত জল নিচে নামছে ঘাট নিচে নামছে, জল নিচে নামছে ঘাট নিচে নামছে। শিক্ষককেও ছাত্রের কাছে পৌঁছতে গেলে নিজেকে নাবিয়ে আনতে হবে, 1 ঘাট 2 ঘাট 3 ঘাট 4 ঘাট। তা না হলে তো আপনি জলকে স্পর্শ করতে পারবেন না। জল যেমন পাবেন না ঘাট না বাড়ালে, শিক্ষকও ছাত্রকেই তো পাবেন না। ছাত্রকে যদি পেতে হয়, ছাত্রের অন্তরটাকে যদি ছুঁতে হয়, তাহলে তাকে ওইখানে নাবিয়ে আনতে হবে। এইভাবে নিজেকে নাবিয়ে এনেছিলেন কে? সালিভান। ওই পর্যায়ে আমাদের শাস্ত্রে বলেছে শিক্ষকেরা 3 রকমের ছাত্র পেয়ে থাকেন। একদল হচ্ছে কর্পূরের মতো, তার সামনে আগুন ধরুন দপ করে জ্বলে উঠবে, যেমন হেলেন কেলার ছিলেন। কিন্তু সবাই তো হেলেন কেলার নয় রে বাবা। আর একদল হচ্ছে কাঠ কয়লার মতো, এটাও আমাদের শাস্ত্রে বলা আছে, তাকে আগুন জ্বালান, তারপরে একটু হাওয়া করতে হবে। আর একদল ছাত্র আছে কলা গাছের মতো, যতই আগুন দিন ধরে আর না। এই 3টে মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে রবীন্দ্রনাথের কথা, যে প্রদীপের শিখা যদি সর্বদাই চঞ্চল হয়, তাহলে সেই শিখা দিয়ে আপনি আর একটি প্রদীপ জ্বালাতে পারবেন না। ঠিক তেমনি যে শিক্ষক
সে যদি সারাদিন মনে করে যে আমার জীবনটা বৃথা গেল, যদি অধ্যক্ষ পট্টনায়ক মনে করতেন যে এইখানে এসে এদের পড়াই আর আমার কেরিয়ার নষ্ট হলো, আমি ইচ্ছে করলে কত বড় হতে পারতাম, কত বড় বিশ্ববিদ্যালয়, কত বড় জায়গায় যেতে পারতাম, পৃথিবী বিখ্যাত হতে পারলাম না, কি করব এখানে পড়ে আছি। এই মনটা যদি তার থাকে, অথবা কম বয়সে কতক্ষণে এখান থেকে ছেড়ে আরেক জায়গায় যাব, এখান থেকে ছেড়ে ওখানে চলে যাব। যদি শিখা কাঁপতে থাকে, যদি তার উদ্দেশ্য স্থির না থাকে, সে শিক্ষক কখনো ছাত্রের কাছে পৌঁছতে পারবে না। আপনারা লক্ষ্য করুন, অ্যান সালিভান 50টি বছর তিনি কিন্তু দিলেন কার কাছে? হেলেনের কাছে না, তার কাছে কিন্তু আমরা দুই রকমের শিক্ষক পাই। একদল যাকে বৃত্তি হিসেবে গ্রহণ করে, অর্থাৎ আমার টাকার দরকার ফলে আমি শিক্ষকতা গ্রহণ করব। আরেক দল আছেন যারা ব্রত হিসেবে গ্রহণ করেন। শিক্ষকতা তার কাছে ব্রত। কিন্তু এই যে সালিভান কিন্তু মোটেই ব্রত হিসেবে যাননি। ব্র্যাকেটে আমাদের গান্ধী সুন্দর বলল, ঠিক কথা, তার পয়সার দরকার ছিল। আসল কথাটা আমি বলতে পারলাম না আপনাদের কাছে, যে অ্যানি সালিভানের জীবন কথা কি নাটকীয়, কি ভয়ঙ্কর, কিছু বলা হলো না। আমিও কিছু বললাম না, সময় নেই, সেটা পড়বার মতো, জানবার মতো। কোট অ্যান্ড কোট মিরাকল ওয়ার্কার, এই যে কথাটা, এটা কিন্তু হেলেনকে নয়। মিরাকল ওয়ার্কারটা হচ্ছে, এই ছবিটা যে হয় সেটা হচ্ছে অ্যান সালিভানের কৃতিত্ব, তার কথা তুলে ধরা। সেজন্য বলছি যে খেয়াল রাখতে হবে, তিনি গিয়েছিলেন বৃত্তি হিসেবে গ্রহণ করার জন্য। পেটের ভাত যখন চোখে দেখতে পেলেন, ওই যখন পার্কিন্সে এসেছেন, পার্কিন্সে আর একবার অপারেশন হয়, তখন চোখটা ভালো হয়ে গেল। ভালো হলে কেঁদে ফেললেন এই সালিভান, বললেন সর্বনাশ, আমার চোখ ভালো হয়ে গেছে মানে আমার সর্বনাশ হয়ে গেল। আমি অন্ধ হয়ে থাকলে একরকম আবছা দেখতে পাচ্ছিলাম, বেশ ছিলাম। আমি এখন দেখতে পাচ্ছি, তার মানে আমি এখন আর অন্ধ নেই। অন্ধ না হলে আমার থাকা চলবে না এই পার্কিন্সে। কোথায় যেতে হবে? চলে যেতে হবে অনাথ আশ্রমে। আপনারা জানেন যে অনাথ আশ্রমটা কী বস্তু, শুধুই নামটা শুনলেন। অনাথ আশ্রম মানে যে সেখানে ছোট ছোট বালক বালিকারা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অনাথ বালক বালিকাদের জায়গা নয়। সেখানে বারবনিতা থেকে শুরু করে বুড়িরা থাকে, সমাজের প্রান্তিক সমস্ত মানুষরা থাকে, তার সঙ্গে শিশুরা থাকে। ওর ভাই যে জিমির ছিল টিউবারকিউলোসিস, মার ছিল, মার থেকে হয়েছিল, চলতে পারত না, সে ওইখানেই মারা যায়। ওইখানকার মর্গেই ছিল জিমি, আর তার সঙ্গে ম্যাগি। ব্র্যাকেটে ম্যাগির অনেক কথা বলার আছে, অনেক জিনিস বললে পরে চোখে জল এসে যাবে আপনাদের। তার মধ্যে থেকে উঠে এসেছে, এবং ওর নিজেরও অনেক ত্রুটি ছিল, চারিত্রিক ত্রুটি ছিল, মানে একরোখা ভাব ছিল, যার জন্য ওকে ছেড়ে চলে আসতে হয় সব জায়গা থেকে। এখানে এসেও পার্কিন্সে প্রথমে খুব অসুবিধে হয়েছিল। প্রফেসর অ্যাগনস না থাকলে পরে বিপদ হয়ে যেত, ওকে চলে যেতে হতো। সেজন্য বুঝতেও ওর খুব সুবিধা হয়েছিল। ফলে এই যে আমরা যে অ্যান সালিভানের জীবনটাকে ফলো করি, তাহলে দেখব শেষ অবধি কিন্তু সে এটাকে বৃত্তি ছেড়ে ব্রত হিসেবে গ্রহণ করেছিল। সেই জন্যে, সেই কারণে অ্যান সালিভানের কাছ থেকে আমাদের জানতে হবে যে সত্যি শিক্ষাদান ব্যাপারটাতে তার ভূমিকাটা, তার যে অভিজ্ঞতাটা সে লাভ করেছিল। আমরা জানি যে একজন অ্যাক্টর যখন অভিনয় করতে ঢোকেন, স্তানিস্লাভস্কির বিখ্যাত একটা বই আছে, অ্যান অ্যাক্টর প্রিপেয়ার্স। কেমন করে আগে তাকে তৈরি হতে হয়, শুধু পাঠ মুখস্থ করলে হয় না, ভালো অভিনয় জানলে হয় না। ঢোকার আগে অ্যাক্টরকে একটা প্রিপারেশন নিতে হয়, তার উপরে চমৎকার একটা বই রয়েছে। ঠিক তেমনই আর টিচার প্রিপেয়ার্স। পড়াতে যাবার আগে তাকে ভাবতে হয়,
ঠিক সেই কাজটিই করেছিলেন। কে? সালিভান। সালিভান যাওয়ার আগে হেলেনের কাছে তার কারণ সুযোগ পেলেন, যেতে হবে। গেলে পরে তার পেটের ভাত জুটবে, আর কিচ্ছু না, কোনো সেবা টেবা না। সেবা করার জন্য, সহমর্মিতার জন্য খুব সহানুভূতি সম্পন্ন হয়ে তিনি গিয়েছেন মোটেই না। বেঁচে গেলেন যে টাকা পাওয়া যাবে। আমিও বাবা বাঁচতে পারলাম, সেই জন্য গিয়েছিলেন হেলেনের কাছে। কিন্তু প্রিপারেশন নিচ্ছেন কীরকম দেখুন। 5 মাস ধরে লরা ব্রিজম্যানের, ব্র্যাকেটে লরা ব্রিজম্যান কে ছিল? সেও ছিল একজন ডেফ ব্লাইন্ড, হেলেনের মতো। সে কী করে এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসে তার বোধের জগতে, আলোকিত জগতে আসছে? তাকে আনবার জন্য কি করা হচ্ছে প্রতিদিনের নোট নিতেন। 5 মাস ধরে তিনি নিজেকে তৈরি করেছেন, তারপর শেখাতে গেছেন। এই যে সিনসিয়ারিটি, আমি যেটুকু আলোচনা করে বোঝবার চেষ্টা করলাম, সেটা হচ্ছে একজন শিক্ষক কেমন করে নিজেকে তৈরি করেন। এবং এটা এমন নয় যে তিনি এত উঁচু স্তরে বসে আছেন, পাহাড়ের উপর থেকে ঝর্ণার জল নেমে আসছে, নিচে অঞ্জলি ভরে সব গ্রহণ করছে ছাত্ররা, আর উপরে বসে আছেন শিক্ষক, তা নয়। শিক্ষককে নেমে আসতে হবে একেবারে ছাত্রদের স্তরে, সেখানে নেমে আসতে হবে। এটা হচ্ছে তার প্রথম কথা। আমি পড়ে শোনাই ওর শিক্ষা ভাবনা, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। মূল কথা তিনি বলছেন 1932 সালে, যখন টেম্পল ইউনিভার্সিটি তাকে অনারারি ডিগ্রি দিয়ে তার প্রতি যে অন্যায় করেছিল একসময় র্যাডক্লিফ কলেজ বা হার্ভার্ড ইউনিভার্সিটি, সেই অন্যায়ের থেকে, সেইখান থেকে তিনি যেটা বলেছিলেন সেটা খুব ইম্পর্ট্যান্ট। তিনি বলছেন, ডক্টর মন্তেশ্বরী লার্নড অ্যাজ আই লার্নড and as every teacher must learn that only through freedom can individuals develop self-control, self-dependence, willpower and initiative. কি দিতে হবে? একটা জিনিসের কথাই শুধু বলছেন, ফ্রিডম, ফ্রিডম, ফ্রিডম। যে ছাত্র তাকে স্বাধীনভাবে শিখতে দাও। একই কথা রবীন্দ্রনাথ শুধু বলেছেন না, দেখিয়েছেন শান্তিনিকেতনে। এবং প্রায় একই সময়ে সমসাময়িক 1901, ওই 1901 থেকেই তো যাচ্ছেন র্যাডক্লিফে হেলেন কেলারকে নিয়ে অ্যান সালিভান। দেয়ার ইজ নো এডুকেশন এক্সেপ্ট থ্রু সেলফ এডুকেশন। নিজে যদি শিখতে না পারে আর শেখা হবে না। কোনো শিক্ষকের ক্ষমতা নেই শিখিয়ে দেবে, শিখিয়ে দেওয়া যায় না। দেয়ার ইজ নো এফেক্টিভ ডিসিপ্লিন এক্সেপ্ট সেলফ ডিসিপ্লিন। একদম যেন মনে হচ্ছে রবীন্দ্রনাথের লেখা পড়ছি, যে আরোপিত শৃঙ্খলায় হয় না, শৃঙ্খলা ভেতর থেকে আসতে হয়। অল দ্যাট পেরেন্টস অ্যান্ড টিচার্স ক্যান ডু for the child is to surround him with right condition. He will do the rest and he thinks that he will do for himself. And the only thing is really count in his education. কিন্তু এসব সত্ত্বেও যে কথা বলছেন সালিভান, যে শিক্ষক এতটা সচেতন, সারা জীবন ধরে যিনি কাজ করলেন, তিনি ভুলও করেন। আমাদের সমস্ত উপনিষদের শুরুতে একটা প্রার্থনা মন্ত্র আছে, ওং সহ ন ভবতু। গুরু শিষ্য একসঙ্গে মিলে বলছেন আমাদের উভয়কে। শিষ্য বলছে গুরু সম্পর্কে, গুরু বলছে শিষ্য সম্পর্কে, যেন আমাদের রক্ষা করেন, আমরা উভয়ই যেন পাঠের যোগ্য হয়ে উঠতে পারি। লক্ষ্য করে দেখুন, এই পার্টিসিপেটরি এডুকেশনের কথা আমাদের শাস্ত্রে একেবারে সেই উপনিষদের কথা, সেখান থেকে বলা হচ্ছে। আর বলা হয়েছে মা বিদ্বেষা, আমাদের মধ্যে যেন বিদ্বেষ না জন্মায়। তাহলে তখনও কি এই সমস্যা ছিল ছাত্র শিক্ষকদের সঙ্গে? বিদ্বিষ্ট মনোভাবের ছিল, হয়। যত ভালোবাসবেন তাদের মধ্যেও এই বিদ্বিষ্ট মনোভাব রয়ে যেতে পারে, ভুল হয়।
হেলেনের সঙ্গেও অত্যন্ত ভুল আচরণ করে ফেলেছিলেন অ্যান সালিভান, যে হেলেনকে সন্তানের থেকেও বেশি করে মানুষ করেছেন, যার জন্য জীবনটা দিয়েছেন 50 বছর, তার ক্ষতি করেছেন সালিভান। যে ক্ষতি অনেক সময়ে পিতামাতারা তার সন্তানের সঙ্গে করে ফেলেন। আপনাদের মধ্যে অনেকে শিক্ষক আছেন যারা তাদের ছাত্রদের সন্তান প্রতিম ভালোবাসেন। তারাও ভুল করে ফেলতে পারেন, এটা মাথায় রাখবেন। সালিভানও ভুল করেছিলেন। কি ক্ষতি করেছিলেন সেটা বলা হয় না, সেটা লেখাতে পাওয়া মুশকিল। অনেকে জানেন, কেউ কেউ জানেন না হয়তো। ভালোবাসতেন, অতিরিক্ত ভালোবাসতেন। আমি সবটা বলবো না, আপনারা খুঁজে বার করবেন। একটু হিন্টস দিয়ে যাই। হেলেন বড় ভালোবাসতেন পিটার ফেগানকে। 1916-তে পালিয়ে যেতে চেয়েছিলেন পিটার ফেগানের সঙ্গে, একেবারে হিন্দি বইয়ের মতো। একটা সিঁড়ির নিচে চুপ করে কটা জামা কাপড় নিয়ে বসেছিলেন ফেগান এসে নিয়ে চলে যাবেন বলে। হেলেনের বোন মিলড্রেডের স্বামী বন্দুক নিয়ে তাড়া করেছিলেন। বাধা দিয়েছিলেন সব থেকে বেশি কে জানেন? সালিভান। পরে বুঝেছিলেন তার ভুল হয়েছে, প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। পরে তার বিয়ের জন্য অনেক চেষ্টা করেছিলেন। এই পসেসিভনেস অনেক সময় ক্ষতি করে। শিক্ষককে যে কত রকমভাবে সতর্ক থাকতে হয়, পিতামাতার থেকে তা যে কিছু কম নয়। নিজের জীবন দিয়ে তা বুঝিয়ে গেছেন সালিভান। আমি চেষ্টা করলাম আপনাদের সালিভান বিষয়ে আগ্রহী করে তোলার, আর কিচ্ছু না। অনেক কথা বলবার আছে, বলতেই পারলাম না। আর কখনো যদি সুযোগ থাকে সালিভানকে নিয়ে আলোচনার একটু বড় পরিসরে, যদি আমার কথা শেয়ার করে নেওয়ার সুযোগ পাই, আমি খুব খুশি হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আনকোট।